সহসায় কমছে না তাপদাহ, চলমান হিট অ্যালার্ট আরও বাড়ানোর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তারা। আগামীকাল আবহাওয়া অফিসের জারি করা হিট অ্যালার্ট শেষ হচ্ছে, সেদিনই সিদ্ধান্ত হবে এই অ্যালার্ট আর কতদিনের জন্য বাড়বে। চলতি মাসের পাশাপাশি মে মাসেও তাপদাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যান্য বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি। দক্ষিণা বাতাসের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি, যে কারণে অস্বস্তি বোধের মাত্রাটাও বেশি। সামনের দিনগুলোতে তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে, তবে সিলেট, ময়মনসিংহ এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বলছিলাম, টানা হিট অ্যালার্টের বাস্তবতায় আছে দেশ। 42 ডিগ্রি তাপমাত্রাও সহ্য করতে হচ্ছে এবং পূর্বাভাসে কোনো সুখবর নেই। কাজেই সামনের দিনগুলোর জন্য একটা কার্যকর সমাধান না খুঁজলে পুরো প্রাণ প্রকৃতি পড়তে পারে ঝুঁকিতে। আমরা সেই সমাধানটাই খুঁজবো। আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি পরিবেশবিদ আশিকুর রহমান, এবং এখনকার আবহাওয়ার আপডেটটা জেনে নিতে চাই সহকর্মী হাবিব রহমান, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি। হাবিব রহমান, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, দিন দিন আপনি সারাদিনই আসলে তাপমাত্রা যে বাড়ছে সেই খবরাখবরগুলো আপনি রাখছিলেন। এখনকার পূর্বাভাসটা আসলে কি বলছে? 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা, পূর্বাভাসে কোনো স্বস্তির খবর আছে কিনা, এবং আপনার কাজের অভিজ্ঞতা থেকে বলবেন হিট অ্যালার্টটা আরও বাড়তে পারে কিনা। রাকিব, প্রথমে বলে রাখি যে হিট অ্যালার্ট বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিস কিন্তু সেটি বলছে। এবং যেহেতু তাপমাত্রা এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় 42 ডিগ্রি পর্যন্ত রয়েছে, 40 থেকে 42 ডিগ্রির মধ্যে রয়েছে, কাজে হিট অ্যালার্ট কমার বা সেটি তুলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আপনি জানেন যে আজকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে 38.4 ডিগ্রি সেলসিয়াস। কাজেই হিট অ্যালার্ট যে বলবৎ থাকবে আজকের তাপমাত্রার উপর আজকের তাপমাত্রা দেখেই কিন্তু সেটি বলা যাচ্ছে। এবং আগামীকাল সকাল 10টার পরে আসলে এই সিদ্ধান্তটি জানা যাবে। তবে বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে বলা যায় যে হিট অ্যালার্ট জারি থাকবে। এবং যেটি বলছিলেন যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আবহাওয়া অফিস কিন্তু যেটি বলছে বারবার যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট এবং কক্সবাজার জেলায়। তবে যে পরিমাণ বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিতে আসলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই নেই, তারা কিন্তু এটি বলছে। এবং তারা এটিও বলছে যে কালবৈশাখীর বিষয়টি আসলে কখনোই বলা যায় না, এবং কালবৈশাখী যে কোনো সময়, যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ মেঘের মাধ্যমে এটি সৃষ্টি হয়, কাজে সেই মেঘটি হঠাৎ করেই সৃষ্টি হওয়ার পরে বৃষ্টিপাত হয়ে যায়। এটিও আসলে যে খুব দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হবে তেমনটিও নয়। কাজেই কালবৈশাখীর বৃষ্টিপাতও যদি হয়, সেই বৃষ্টিপাতও বাংলাদেশের যে তাপমাত্রা সেটি কমার সম্ভাবনা নেই। এর একটি বড় কারণ হলো যে আপনি জানেন যে ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে পশ্চিমাংশে, যেটি সেখানে এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি 43 ডিগ্রি 44 ডিগ্রি পর্যন্ত কিন্তু বিরাজ করছে। অর্থাৎ ভারতের যে অংশ বা ভারতের যে অঙ্গরাজ্য, সেইখানে যদি ভারী বৃষ্টিপাত না হয় এবং সেই ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চল যদি শীতল না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই অংশ শীতল হওয়ার বা কিংবা তাপমাত্রা কমার একেবারেই সুযোগ নেই বলে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং আগামী বেশ কয়েকদিন, অর্থাৎ বলা চলে যে 30 তারিখ বা 30 তারিখ পর্যন্ত ঢাকা শহর, রাজধানীতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া অফিস, এবং তাপমাত্রা এমনটি থাকবে বলে কিন্তু তারা বলছেন। পাশাপাশি শুধুমাত্র যে এপ্রিল মাসে তাপমাত্রাটি এরকম থাকবে সেটি নয়, মে মাসেও তাপদাহ থাকতে পারে এবং হিট অ্যালার্ট জারি করার মতো অবস্থা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তার একটি বড় কারণ আপনাকে যদি বলি, গত বছরের হিসাব যদি আমরা করি, গত বছরে মোট আমরা 18টি হিট ওয়েভ পেয়েছি কম বেশি, এবং এই হিট ওয়েভগুলো কিন্তু ছিল অনেক লম্বা হিট ওয়েভ আমরা বলতে পারি সেই হিসেবে। এবং সেই হিট ওয়েভগুলো একেবারে আগস্ট মাস পর্যন্ত কিন্তু বিরাজ করেছে বাংলাদেশে। অর্থাৎ গত বছরের হিসাব এবং তার আগের বছরের এরকম হিসাবগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিট ওয়েভের সংখ্যা এবং হিট ওয়েভের যে
লম্বা সময় সেগুলো কিন্তু বাড়ছে সেই তুলনায় আবহাওয়া অফিস হাবিব, মৌলিক যে অংশটা জানা আশঙ্কা দরকার করছে ছিল যে সেগুলো খুব চমৎকার করে আপনি বলেছেন এবং আপনার প্রতিবেদন অপেক্ষায় আছি। নিশ্চয়ই সেই প্রতিবেদন আরও থাকবে এবং আপনার তথ্যগুলো নিয়ে জনাব আশিকুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি আমার সহকর্মীর কথাটা শুনলেন। আমি আপনার কাছে শুরুতে একটা তাৎক্ষণিক সমাধান খুঁজতে চাই। মানে দেশ জুড়ে যে তীব্র গরম, এই বাস্তবতায় আসলে এই মুহূর্তে করণীয়টা কি? মানে বাইরের দেশগুলোতেও তো হিট অ্যালার্ট কখনো কখনো জারি হয়, তখন তারা আসলে কি করে যেটা আমরা করতে পারি? আসলে উনি যে স্টেটমেন্টগুলো দিলেন তার সঙ্গে আপনার এই কোশ্চেনের উত্তরে আমি বলতে চাই যে হিটওয়েভ এটাকে মোকাবেলা করতে গেলে তাৎক্ষণিকভাবে হিটওয়েভ অ্যালার্টস এবং কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে। যেমন আমাদের মোবাইল অ্যালার্টস, তারপরে আমাদের বিভিন্ন মিডিয়া আছে, চ্যানেল আছে, আর কমিউনিটি আছে। এই কমিউনিটিতে এই অ্যালার্টগুলো বা কমিউনিকেশনটা ভালো করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে হবে, এবং কুলিং সেন্টার্স যেখানে লোকজনের জনসমাগম যেখানে বেশি সেখানে কুলিং সেন্টার্সটা তৈরি করতে হবে, ওয়াটার ডিস্ট্রিবিউশন করতে হবে, আরবান গ্রিন স্পেস যেখানে আছে সেই জায়গাগুলোতে আরো ভালো করে গ্রিন স্পেসটা বৃদ্ধি করতে হবে, এবং আহ, আমাদের সবচেয়ে বড় ইস্যু হলো হাইড্রেট থাকতে হবে, এবং যারা কায়িক শ্রম করে তারা যেন একটানা কায়িক শ্রম না করে, তারা একটা শেডের নিচে আশ্রয় নিবে, বিশ্রাম নিবে, তারপরে আবার কাজ করবে। সো এইভাবে আমরা যদি জিনিসগুলো মেনে চলি, তারপরে আরো একটা বিষয় হলো অফিস, স্কুল এগুলোর ওয়ার্ক পিরিয়ডটা যদি আমরা চেঞ্জ করি এই হিট ওয়েভের সময়, তাহলে অনেক ক্ষয়ক্ষতি থেকে আমাদের নিজেদেরকে আমরা সেভ করতে পারবো। সেভ করতে পারবো। আচ্ছা, আমরা যদি একটু দীর্ঘমেয়াদী সমাধানের দিকে তাকাই, আমাদের এই শহরে মানুষের সাথে পাল্লা দিয়ে আমরা দেখতে পাচ্ছি অট্টালিকা বাড়ছে, সমান্তরালে গাছের সংখ্যাটা কমছে। মানে অনেকেই এটা মনে করেন যে গরম কমাতে শুধুমাত্র গাছ লাগানোই যথেষ্ট। ধারণাটা কি ঠিক? মানে শুধু গাছ লাগানোই কি যথেষ্ট নাকি আরো কিছু করার আছে? আসলে প্রথম ইস্যু হলো, যদি আপনি এই হিটওয়েভকে মোকাবিলা করতে চান, একটা মিড টার্ম সমাধান বা লং টার্ম সমাধানে যেতে চান, সবচেয়ে বড় কথা হলো আরবান প্ল্যানিংটা করতে হবে। শুধু গাছ লাগালেই যে ইয়ে হবে এটা তো না, আরবান প্ল্যানিং করতে হবে। আমাদের যে বিল্ডিং রেগুলেশন গুলো আছে, কারণ আমরা এখন চরম ভাবানুপন্ন জায়গার দিকে যাচ্ছি। আমরা যদি চেন্নাইয়ের কথা চিন্তা করি, আমি চেন্নাই গিয়েছি, তাদের যে বিল্ডিং এর রেগুলেশন এবং বিল্ডিং এর যে ধরনের ডিজাইন আর্কিটেক্ট, সেটাকে ফলো করতে হবে, ওই ধরনের ইয়েগুলো। আর পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট, এই ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট করলে অনেক পরিমাণে পাবলিক ট্রান্সপোর্টগুলো কমে যাবে, যাতে আমরা মাস ট্রান্সপোর্টগুলো ইউজ করতে পারি। ওয়াটার কনভারসেশনটা বাড়াইতে হবে, মানে স্পঞ্জ সিটি সিটি বানাইতে হবে। শুধু আমাদের হাতিরঝিল যে জলাধার করা হয়েছে এরকম না, আরো ছোট ছোট জলাধার তৈরি করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেখতে হবে যে আমাদের শহর থেকে যেন হিট জেনারেশন কমে। আর সবচেয়ে বড় বিষয় আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই টোটাল ঢাকা সিটিকে কেন্দ্র করে বা ঢাকার আশেপাশে সেটাকে বিভিন্ন বুঝতে পারছি। আমাদের আমি আমি আর 1 মিনিট আছে আমার হাতে। 1 মিনিটের মধ্যে একটা বিষয়টি স্পষ্ট হয়, আমরা প্রায় লিকুইড ট্রের কথা শুনতে পাই। মানে বিষয়টা একটু বলবেন, এটা গরম কমাতে ভূমিকা রাখতে পারে কিনা, পারলে কতটুকু? এটা এটা একটা ভালো কথা বলেছেন। লিকুইডট্রি বেশ উন্নত দেশগুলোতে এগুলো কাজ করছে। এই লিকুইডট্রি এটা এটা আসলে কার্বন ডাইঅক্সাইডকে ওরা অ্যাবজর্ব করছে এবং অক্সিজেনকে রিলিজ করছে। সো এগুলো রোড সাইডের পাশে লিকুইড ট্রি গুলো তারা বসাচ্ছে, এবং এই লিকুইড ট্রি থেকে রোড সাইডের যে ধরনের কার্বন এমিশন হয় ইমিডিয়েট তারা কার্বনটা অ্যাবজর্ব করছে। এটা একটা ভালো উদ্যোগ, তবে এটা এখনো রিসার্চ পর্যায়ে আছে। আমাদের দেশে এটা যদি পাইলট হিসাবে আমরা ডিএনসিসি কে উৎসাহ করতে পারি, পাইলট হিসাবে আমরা যদি দেখতে পারি কোনো একটা কমিউনিটিতে, তাহলে এর ইম্প্যাক্টটা জানার পরে বিস্তারভাবে এটাকে চিন্তা করা যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।